আমি এবং ইনসা যেখানে বসে আছি সেই জায়গাটা হঠাৎ করেই জ্বলজ্বল করে উঠল। কারণ সময়টা ছিল সন্ধ্যা। সন্ধ্যার সময় যে এই জায়গাটা এত চমৎকার দেখা যায় আমি জীবনেও ভাবতে পারিনি। আলামিন চারিদিকে তাকিয়ে শুধুমাত্র সেটাই দেখছিল। হঠাৎ করেই পেছন থেকে ইনসার ডেকে বলল, কি ব্যাপার, এত অবাক হয়ে কি দেখছ? আলামিন তখন জানালো, আমি আমার জীবনে কোনোদিন এরকম সৌন্দর্য দেখিনি। সারা জীবন শুধুমাত্র দরিদ্রতা এবং টাকা পয়সার অভাব দেখে এসেছি। এমনও সময় গিয়েছে 3 বেলা খেতেও পারিনি, কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে এইসবের বাহিরেও হয়তো এরকম ঝকঝকে দুনিয়া আছে, যেটা কিনা দেখে আমি সত্যিই কান্না করে দিচ্ছি। আলামিনের চোখ বেয়ে জল পড়ছিল। ইনসা আলামিনের কাছে আসলো। কাছে এসে তার চোখ মুছে দিতে দিতে বলল, এরকমটা কখনোই ভাববে না। মানুষ এবং জিনজাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সম্পদ আগে ছিল না, পরে হতে সমস্যা কি? আর সম্পদ সবকিছুই না। তুমি জানো তোমাকে আমি এত পছন্দ করি কিসের জন্য? আলামিন তখন জানালো, আপনি আমাকে পছন্দ করেন? আমি তো জানতাম না। ইনসা তখন বলল, হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে কিসের জন্য জানো? কারণ তুমি অনেক সহজ সরল এবং তোমার মধ্যে কোনো প্রকার জটিলতা নেই। তুমি সবসময় একদম নেক সাফ দিলে মানুষের সঙ্গে কথা বলো, এমনকি আমাদের সঙ্গেও। তুমি কি জানো বাবা তোমাকে এত পছন্দ করে কিসের জন্য? এই যে বিগত 1 মাস ধরে তুমি আমাদের এখানে যাতায়াত করছো, এতবার সাধারণত কোনো মানুষ আমাদের এখানে কোনোদিন আসেনি। একমাত্র তুমি, যাকে কিনা বাবা এত পছন্দ করে। শুরুতে তো আমি তোমাকে একদমই সহ্য করতে পারতাম না। বাবা যখন তোমার কথা বারবার বলতো, কিন্তু তোমার সঙ্গে যখন মেশা শুরু করেছি, কিন্তু তারপর থেকে তোমাকে আমার ভীষণ রকমের ভালো লাগে। কারণ হচ্ছে তুমি একদম সাফ এবং নেক দিলের মানুষ। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং আল্লাহর ইবাদত করো। মিথ্যা কথা বলো না। সবসময় সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো। এটাই আমি দেখেছি। আর তুমি যে তোমার দাদিকে কত ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবেই জানি। আলামিন কান্না বন্ধ করে ইনসাকে ধন্যবাদ দিল। বলল কি যে, তোমরা পরীরাই আসলে খুব ভালো। আমি অবশ্য কোনোদিন জিন পরী দেখিনি, তবে আমার একটা জিনিস খুব জানার ইচ্ছে। সেটা হচ্ছে, আমাকে এখানে তোমরা কেন নিয়ে এসেছো? আমাকে কিন্তু এখনো বলনি। তখন আলামিন বলল, দুঃখিত, আমি তুমি করে বলে ফেললাম। ইনসা তখন বলল, তুমি করে বলো, সমস্যা নেই। আমি তো এতদিন ধরে তোমার মুখ থেকে এটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। আলামিন খানিকটা লজ্জা পেল। ইনসা আলামিনের অনেকটা কাছাকাছি চলে আসলো। আলামিনের একদম ঠোঁটের কাছে ইনসার ঠোঁট। তারপর ইনসা আলামিনকে অবাক করে দিয়ে তার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁটটা রাখলো। খানিকক্ষণের জন্য যেন আলামিন নিজের শরীর থেকে বেরিয়ে গেল এমন মনে হলো। কারণ জীবনের প্রথম কোনো মেয়ে মানুষের ছোঁয়া সে পেয়েছে, তাও আবার একদম ঠোঁটে ঠোঁট রাখা। আলামিনের চোখগুলো বড় বড় হয়ে গেল। ইনসা তার ঠোঁটে অনবরত চুমু খেয়ে যাচ্ছে। আলামিনও ইনসার ঠোঁটে চুমু খেতে লাগলো। জীবনের প্রথম, এর আগে কখনো এমনটা হয়নি, তবে সিনেমায় দেখেছে। সেরকম দেখেই আলামিন বেশ কিছুক্ষণ ইনসাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। খানিকক্ষণ বাদে আলামিন নিজেকে সরিয়ে নিল। তারপর ইনসা বলল, কি ব্যাপার, কি হলো? আলামিন তখন বলল, না না, এটা ঠিক না। আসলে ইনসা তখন আলামিনকে আরো কাছে টেনে নিল। বলল কি যে, কোনটা ঠিক কোনটা বেঠিক জানি না, তবে আমি তোমাকে সত্য একটা কথা বলতে চাই। আলামিন তখন বলল, কি কথা? ইনসা তখন জানালো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সরলতায় মুগ্ধ হয়ে গিয়েছি, আর তোমার সততায় আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। আমাকে কি তোমার মধ্যে নিয়ে নেওয়া যায় না? তোমার ভালোবাসার মধ্যে আমাকে কি একটু ভালোবাসা যায় না? আলামিন তখন বলল কি যে, তুমি একটা পরী আর আমি একটা মানুষ, আমাদের দুজন কি মিলন কখনো সম্ভব? আর এটা তোমার বাবা কখনোই মানবে না। আলামিনের এই কথা শোনার পর ইনসা বলল কি যে, কে কি মানবে না সেটা পরের কথা, কিন্তু আমি যে তোমাকে পছন্দ করি সেটা কি তুমি বুঝতে পারো না? আলামিন তখন বলল, হ্যাঁ, একটু বুঝতে পারি, তবে আমার মনে হয়েছিল যে আপনার কাছাকাছি যাওয়া উচিত হবে না। আপনাকে আমি প্রথম যেদিন দেখেছিলাম। ইনসা তখন বলল, আবার আপনি? আলামিন তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম, মানে প্রথম যেদিন তোমার বাবার সঙ্গে তোমাদের ওইখানটায় গিয়েছিলাম, সেদিন প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি তো একজন সাধারণ ভ্যান চালক, আর তুমি কোথায় রাজার মেয়ে। আমার কি তোমার সামনে যাওয়ার সাধে? তারপরেও কেন যেন মন মানছিল না। সেই জন্য তোমাকে সেদিন আমি ওইখানে দেখতে গিয়েছিলাম। দূর থেকে তোমাকে দেখে আমার মনে হয়েছিল যেন আমি আমার স্বপ্নের রাজকন্যা পেয়ে গিয়েছি। কিন্তু কিছুক্ষণ পরেই সেই গুড়ে বালি হলো। আমাকে তোমার বাবার রক্ষীরা ধরে ফেলল। তখন ইনসা হেসে বলল,
সেদিনকেও আমি তোমাকে প্রথমবার দেখে আমিও কেমন যেন আমার নিজের মনকে হারিয়ে ফেলেছিলাম। তারপর আমি তো তোমাকে ওইখান থেকে মহলের ভেতরে পাঠাই। আমি তো ভেবেছিলাম তুমি এখানে হয়তো পথ ভুল করে চলে এসেছো, অথবা তোমাকে কেউ নিয়ে এসেছে। আমার সেটাই মনে হয়েছিল। তুমি হয়তো জানো না, প্রথম তোমাকে দেখে আমার ভালো লেগেছিল। আর বাবা যখন তোমার কথা বেশি বেশি করে বলতে লাগলো, তারপর আমি তোমার আশেপাশ দিয়ে ঘুরঘুর করতাম। তুমি যখন ভ্যান চালাতে তোমার ভ্যানে বসে থাকতাম, তোমাকে দেখতাম, তোমার সরলতা দেখতাম, খুবই ভালো লাগতো। ইনসার এই কথা শোনার পর আলামিন বলল, তুমি কি সত্যি সত্যি বলছো? আমি যে তোমাকে সেই প্রথম দেখা থেকেই পছন্দ করি, কিন্তু এটা কি তোমার বাবা মানবে? আর আমি একজন সাধারণ ভ্যান চালক। এটা বলার সঙ্গে সঙ্গেই ইনসা আলামিনের মুখ চেপে ধরল, তারপর তার ঠোঁটে ঠোঁট রাখলো। খানিকক্ষণ চুমু খাবার পর বলল, তুমি যে একজন ভ্যান চালক এবং সাধারণ মানুষ, এটা তুমি কখনোই নিজেকে মনে করবে না। আর আমি বললাম না এরকম কোনো কথাই আমাকে বলবে না? আমি বলতে নিষেধ করেছি না? আলামিন তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। তবে আমার খুবই ইতস্তত বোধ হয়, কারণ সারা জীবন এরকম গরিবী দেখিয়ে বড় হয়েছি, তো যার কারণে এত বড় বড় ভালো জায়গায় এসে আমার সেই স্বভাবটা রয়ে গিয়েছে। ইনসা তখন আলামিনকে তার নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরল। আলামিনও জীবনে প্রথমবারের মতো এরকম একটা মেয়েকে জড়িয়ে ধরল, যে কিনা আসলে মানুষ নয়, একটা জিন, এবং তার শরীর তুলোর থেকেও নরম, এত বেশি নরম যে তুলোকেও হার মানিয়ে যাবে। চারপাশে ঝর্ণা পড়ছে, আকাশে উঠেছে গৃহত্যাগী জ্যোৎস্না। আলামিন তখন পরীটার বুকের ভেতরে শুয়ে আছে এবং চারিপাশটা এত চমৎকার আলোকিত হয়ে উঠেছে। খানিকক্ষণ বাদে ইনসা বলল কি যে, চলো আমরা প্রাসাদে ফিরে যাই। খানিকক্ষণ বাদে আলামিন বলল কি যে, চলো আমরা প্রাসাদে ফিরে যাই, তোমার বাবা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, যদি না খুঁজে পাই তাহলে হয়তো চিন্তা করবে। তারপর ইনসা বলল কি যে, না, আমি তোমার বুকের ভেতরে এইভাবে শুয়ে থাকবো। অনেক বছর পর সুযোগ হয়েছে তোমাকে কাছে পাবার। আমার মনে হচ্ছে যেন অনেক বছর পর তোমাকে কাছে পেয়েছি, অথচ তোমাকে ভালোবাসার মাত্র 1 মাসই হয়েছে। এতটা পাগল কিভাবে হয়ে গেলাম আমি নিজেও জানি না। তারপর আলামিনকে শক্ত করে জড়িয়ে ধরে ইনসা তার বুকের ভিতরে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা আলামিন যখন উঠল, দেখলো চারিপাশটা একদম ফর্সা হয়ে গিয়েছে এবং সকাল হয়ে গিয়েছে। তারা সেই গাছের তলায় ঘুমিয়েছিল। তখনও ঠিকঠাক মতো ভোর হয়নি। ইনসা তার বুকের ওপরে শুয়ে আছে। ইনসাকে দেখতে আসলেই অদ্ভুত সুন্দর লাগছে। আলামিনের ভাগ্যটা আসলেই ভালো নাকি খারাপ সে জানে না। তবে এইখানে জিনের বাদশা বা জিনের সর্দার কেন নিয়ে এসেছে সেটা আলামিন বলতে পারবে না। সাধারণ একজন ভ্যান চালক সে, কেনই বা? এটা ভাবতে ভাবতেই ইনসার চোখ খুলল। তারপর আলামিনের চোখে এবং ঠোঁটে আবার চুমু খেলো। আলামিন জীবনেও এরকমটা পায়নি। এই প্রথমবারের মতো তার নিজেকে যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে। তারপর আলামিন বলল, এখন আমাদের মহলে ফিরে যাওয়া উচিত। তখন ইনসা জানালো কি যে, হ্যাঁ চলো আমরা যাই। আলামিন এবং ইনসা দুজনে উঠে পড়লো সেই গাড়িতে, যে গাড়িটা করে তারা দুজন এসেছিল। গাড়িটা আসমান দিয়ে ভেসে যেতে লাগলো। কিছুক্ষণ বাদে তাদের সেই গাড়িটা এসে পড়লো সেই পাহাড়ি উপত্যকায় ঘেরা সুন্দর চমৎকার রাজমহলের উপর থেকে দেখতে আসলে খুবই চমৎকার লাগে। আর ইনসাকে যে আলামিন এত বেশি ভালোবাসে সে নিজেও বলতে পারবে না, হয়তো তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তবে আলামিনের ভয় একটাই, যদি তার বাবা না মানে, আর সে তো একজন সাধারণ মানুষ, তার বাবা কি এরকমটা মানবে? আর তারা তো জিন, যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, আমার দাদির যদি ক্ষতি করার চেষ্টা করে, সে এটাই ভাবতে লাগলো। তারপর তারা গাড়ি থেকে নেমে নিজেদের রুমে চলে গেল। আলামিন নিজের রুমে এসে যেন ড্যান্স করছে, কারণ তার এরকম অনুভূতি হয়েছে গতরাতে, আসলেই বলার মতো নয়। তার ভাষা হারিয়ে ফেলেছে সে। গতরাতে যা যা হয়েছে সেসব ভেবে আলামিন নিজেই লজ্জা পাচ্ছে। ইনসাও তার রুমে গিয়ে গতরাতে আলামিনের সঙ্গে যা যা করেছে এসব নিয়ে এসে লজ্জায় মারা যাচ্ছে। খানিকক্ষণ বাদে আলামিনের রুমে দুটো জিন প্রবেশ করলো। সে দুটো জিন বলল কি যে, সর্দার আপনাকে ডেকেছে। আলামিন যেতে ভয় পাচ্ছিল, কারণ গত রাতে তারা যে বাহিরে ছিল সেটা নিশ্চয়ই সর্দার জানতে পেরে গিয়েছে। আর যদি এটা জানতে পারে যে তার মেয়ের সঙ্গে সে কি করেছে, তাহলে হয়তো তাকে কি করবে আলামিন সেটাই ভেবে কুল পাচ্ছে না। তার হার্টবিট বেড়ে যেতে লাগলো। আলামিন অবশ্য গত রাতে ইনসার সঙ্গে যতক্ষণ ছিল ততক্ষণই তার হার্টবিট বাড়তি অবস্থায় ছিল, কিন্তু এখন যেন আরো বেশি বেড়ে গেল। কারণ যদি কোনো শাস্তি দেয়, আলামিন শুনেছে যে জিনেরা যদি জিনেদের কোনো প্রকার ক্ষতি করা হয় তাহলে তারা মানুষদেরকে শাস্তি দেয়, সারা জীবনের জন্য এখানে আটকে রাখে। আলামিন ভয়ে ভয়ে সর্দারের কাছে গেল। যাওয়ার পর সেই সর্দার বলে উঠল, কি ব্যাপার, কেমন আছো তুমি?
তোমাকে তো গত 2 দিন দেখলামই না, কোথায় ছিলে? তখন আলামিন ভয়ে ভয়ে বলল, এই তো আপনার মেয়ের সঙ্গেই একটু আশপাশটা ঘোরাফেরা করছিলাম। তখন সেই সর্দার বলল কি যে, তা ও ঠিক মতো ঘুরিয়ে দেখিয়েছে তো? আমি বলেছিলাম ওকে ঘুরিয়ে দেখানোর জন্য। তবে তুমি আরো কিছুদিন এখানে থেকে যাও, ঠিক আছে? আর তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। আলামিন তখন জানালো, হ্যাঁ, আপনার সঙ্গেও আমার জরুরি একটা কথা আছে। আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে আবারও করছি, এর আগেও করেছি। ঠিক তখনই সেখানে পরীটা প্রবেশ করলো এবং আলামিনকে বলল, কি ব্যাপার আলামিন, কোথায় ছিলে? তোমার রুমে আমি খুঁজছিলাম। আলামিন তখন বলল, আমি আপনার বাবার সঙ্গে দেখা করতে এসেছি। তারপর সেই সর্দার বলল কি যে, হ্যাঁ আলামিন, বলো কি জরুরি কথা। আলামিন তখন বলল, আসলে আমি এখান থেকে বাড়িতে যেতে চাই। আমার দাদি সেখানে একা আছে, তো দাদিকে দেখি না 2-3 দিন হয়ে গিয়েছে। তখন সর্দার বলল কি যে, আরে তুমি যখন ইচ্ছা তখন যেতে পারো, সমস্যা নেই। ও ইনসা তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে? আলামিন বলল কি যে, এটা জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে, আমি আসলে জানতে চাচ্ছি যে আপনারা আমার মতো একজন সাধারণ ভ্যান চালক, এরকম গরিব একজন মানুষকে এখানে এনে কেন এরকম ভাবে আদর যত্ন করছেন, আমি সেটাই বুঝতে পারছি না। তখন সেই সর্দার অট্ট হাসিতে ফেটে পড়ল এবং বলল কি যে, তুমি জিজ্ঞেস করছো যে তোমাকে কেন নিয়ে এসেছি? শোনো, তুমি ওদিনকে যদি এখানে না থাকতে, তাহলে হয়তো আমাদের এখানে আর জীবিত থাকা অবস্থা হতো না। কারণ হচ্ছে আমরা হয়তো মারা যেতাম। এটা শোনার সঙ্গে সঙ্গে আলামিনের যেন আক্কেল কুড়ুম অবস্থা। আলামিন তখন বলল, কেন মারা যেতেন কেন? আমি আসলে কিছুই বুঝতে পারলাম না। তখন সেই সর্দার বলল কি যে, আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি সেদিন কিভাবে আমাদের প্রাণ বাঁচিয়েছিলে সেটা শোনো। সেদিনকে আমরা একটা জরুরি কাজ শেষ করে আমাদের রাজ্যের দিকেই ফিরছিলাম। আমাদের সাধারণত বিভিন্ন এলাকা বিভক্ত করা আছে। এই এলাকার বাহিরে কোনো জিনরা যেতে পারে না। যার যার এলাকায় তারাই থাকতে পারে। যদি যেতে হয় তাহলে অনুমতির প্রয়োজন হয়। যেমনটা তোমাদের দেশ বিভক্ত আছে ঠিক তেমনটাই আমাদের এখানেও ঠিক তেমনটাই। তবে দক্ষিণের এক অঞ্চলের সর্দারের সঙ্গে আমার তুমুল শত্রুতা আছে। তাদের ওইখানের কোনো জিন আমাদের এখানে আসে না এবং আমাদের এখানের কোনো জিন ওদের ওখানে যায় না। আমরা কারোর উপরই কখনোই হামলা টামলা করি না। তবে আমাদের এখানের 2টো জিনের সঙ্গে ওদের ওইখানের কয়েকটা জিনের একটু গ্যাঞ্জাম লেগেছিল, যার কারণে আমাদের সেই 2টো জিনকে ওরা মেরে ফেলে। এবং মেরে ফেলার পর আমি সেই সর্দারের সঙ্গে বৈঠকে বসি, কিন্তু ওরা ছিল হচ্ছে প্রচণ্ড উগ্র। আমাদের সেখান থেকে অপমান করে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি আমাদের পরবর্তীতে আরও বেশ কয়েকটা জিনকে ওরা বিনা কারণে হত্যা করে, যার কারণে আমাদের এখানকার সবাই বেশি রেগে যায়। এবং ওদের ওইখান থেকে বেশ কিছু জিন যখন আমাদের এলাকার কাছাকাছি আসে, তখন তাদেরকে ধরে এনে আমাদের এখানে বন্দি করে রাখা হয়। কিন্তু আমরা তাদেরকে বলি যে আমরা তোদের জিনকে মেরে ফেলেছি, এদিকে যেন আর না আসিস তোরা। কিন্তু এর পরবর্তীতে ওরা আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করে। পরবর্তীতে আমরা অবশ্য সেই জিনগুলোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এরপরেও ওরা আমাদের রাজ্যের উপর চোখ ফেলে এবং আমাদের এই জায়গাটা দখল করে নিতে চায়। কারণ আমাদের এই জায়গাটা জিনেদের থাকার জন্য বেশ উপযোগী। এখানে সাধারণত কোনো মানুষের আনাগোনা নেই এবং খুবই নিরাপদ আমাদের থাকার জন্য। আর এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, যার কারণে ওরা সেগুলো দখল করতে চায় এবং আমাদেরকে নানানভাবে ফন্দি ফিকির করে শত্রুতামি বজায় রাখতে চায়। অবশ্য অনেক আগে থেকেই এগুলো করার চেষ্টা করেছিল। তবে সেদিনকে আমি ওদিক দিয়ে যাওয়া একটা কাজ শেষ করে আসার পথে আমরা ওদের মুখোমুখি হই। সাধারণত আমরা আমি এবং আমার মন্ত্রী দুজনের একজনও একসাথে আলাদাভাবে বের হই না, কোথাও গেলে রক্ষী নিয়ে যায়। তবে ওই দিন আমরা একটা বিশেষ কাজে গিয়েছিলাম দুজনে। তো আস্তে আস্তে আমাদের বেশ খানিকটা সময় লেগে যায় এবং যাত্রা পথে ওরা আমাদেরকে আক্রমণ করে। আক্রমণ করার পর আমরা নিজেদের পিঠ বাঁচিয়ে প্রায়ই আমাদের এলাকার মধ্যে চলে আসতে গিয়েছিলাম, কিন্তু ওদের হাতে তখন আমরা ধরা পড়ে যাই। এবং আমি জানি যে ওইখানের ওই অঞ্চলের সর্দার খুব একটা ভালো না। যদি আমাকে কোনোভাবে হাতের নাগালে পায় তাহলে নিশ্চিত রূপে সে হয়তো আমাকে আটকে রাখবে, আর না হলে হত্যা করবে এবং আমাদের এখানটার সমস্ত কিছু ওরা দখল করে নেবে। আর ওদের ক্ষমতা অনেক, আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। তবে আমাদের এই অঞ্চলে এসে এখান থেকে দখল করে নিয়ে যাবে এমনটা কখনো পারবে না। কারণ হচ্ছে গিয়ে এমনটা ওদের দ্বারা সম্ভব নয়। আর আমি নিজেও শান্তি পছন্দ করি। 2 দিন ধরা পড়ার পরে আমরা ওই গাছের ওইখানেই ছিলাম এবং ওইখানেই ধরা পড়েছিলাম এবং ওইখান থেকে ওরা আমাকে নিয়ে যাওয়ার জন্য ফোর্স করছিল এবং আমাদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই তুমি দেবদূতের মতো এসে আমাদেরকে ওইখান থেকে রক্ষা করো। আলামিন তখন বলল,
আমি সাধারণ একজন মানুষ হয়ে কিভাবে ওরকম ভয়ঙ্কর এবং শক্তিশালী জিনের সঙ্গে পেরে উঠলাম? আমি তো কিছুই করিনি। আর আমি এখানে এসে আপনাদেরকে কিভাবে বাঁচালাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর সেই সর্দার বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে তুমি কিভাবে আমাদেরকে সেদিনকে বাঁচিয়েছিলে ওদের হাত থেকে। সাধারণত এত রাত্রেবেলা রাস্তা দিয়ে মানুষের আনাগোনা খুব একটা দেখা যায় না। ওরা যখন আমাদের দুজনকে বন্দি করে ওদের ওইখানে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে বাধা শুরু করে, ঠিক তখনই আমি দেখি দূরে একটা আগুন ভেসে আসছে। আমি আসলে বুঝতে পারলাম না যে কিসের আগুন এটা। আর এত রাত্রেবেলা গ্রামের এই রাস্তা ধরে মানুষজনের যাতায়াত নেই। আমি দেখতে পেলাম তুমি কিছু একটা পড়তে পড়তে এবং ভ্যান চালাতে চালাতে এদিকে এগিয়ে আসছো, এবং বটগাছটার কাছাকাছি যখন পৌঁছে গেলে তখন আমি ওদের কাছ থেকে বাঁধন ছিঁড়ে আর কি ওদের কাছ থেকে ছুটে ঠিক তোমার কাছে এসে দাঁড়ালাম। আমি তোমার কাছে আসার পরে তুমি যখন কোনো কিছু একটা বলছিলে, জিনিসটা সম্ভবত আয়তাল কুরসি বা এরকম জাতীয় কোনো কিছু হবে। তো ওই জিনিসটা পড়ার পর আমার আশেপাশে যেসব শয়তান এবং বাজে জিন ছিল তারা ওই জিনিসটা শুনে ওরা আমার কাছে আসছিল না। তারপর আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, কোনোভাবেই যেন তোমার কাছাকাছি ওরা আসতে পারছিল না। কেন আসতে পারছিল আমি জানি না। তুমি যেটা পড়ছিলে ওইটা মেবি আয়াতুল কুরসির আমি পরবর্তীতে খোঁজ খবর করেছি, দেখেছি। ওইটা পড়ার পর ওরা আসলে কাছে আসতে পারছিল না কিনা আমি জানি না, তবে তুমি ওটা পড়া থামিয়ে দিয়েছিলে। হয়তো অন্য কোনো কারণেই তোমার কাছাকাছি ওরা আসতে পারছিল না, ওরা দূর থেকেই তোমাকে দেখছিল। তখন আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি যে আমাদেরকে একটু সামনে এগিয়ে দিয়ে আসবে কিনা। তা না হলে আমরা তো জিন, তাই না? আমাদের তো ভ্যানে যাতায়াত করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমাকে দেখে সেদিন আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, এবং তুমি আমাকে যখন ওইখানটা পর্যন্ত নামিয়ে দিয়ে আসো, ওইখান থেকে আমরা খুব দ্রুতই পালিয়ে যাই এবং তোমাকে যাওয়ার সময় একটা জিনিস উপহার দিয়ে যাই। সেই জিনিসটা কি করেছো? আলামিন তখন জানালো, আসলে আমাকে ক্ষমা করবেন, আমি তো খুবই দরিদ্র, যার কারণে আমার ওই জিনিসটা বিক্রি করে দিতে হয়েছে। আমি এটা বিক্রি করে দিয়ে আমার দাদির চিকিৎসা করিয়েছি এবং আমার ঘর মেরামত করিয়েছি। সর্দার তখন বলল, তা বেশ ভালো করেছো, তবে জিনিসটা খুবই মূল্যবান ছিল, ওইটা বিক্রি করে নিশ্চয়ই অনেক টাকা পেয়েছো। আমি তোমাকে অবশ্য দিয়েছিলাম তোমাকে ব্যবহার করার জন্যই, তবে তুমি যেহেতু বিক্রি করে দিয়েছো সমস্যা নেই, আমি তোমাকে আরেকটা উপহার দেবো, ঠিক আছে? জিনিসটা সবসময় তোমার কাছে রেখো, এটা তোমাকে সবসময় হেফাজত করবে। এই কথা শোনার পর তখন সেই লোকটা সর্দারটা জিজ্ঞেস করে আলামিনকে যে কত টাকায় বিক্রি করেছিলে। তখন আলামিন বলল 50,000 টাকা। তারপর আলামিনের কাছে জিজ্ঞেস করলো, 50,000 টাকার মূল্য কতটুকু হতে পারে তোমাদের এখানে? আলামিন তখন বললো, এই তো ওই টাকা দিয়ে আমার দাদের চিকিৎসা করিয়েছি আর ঘর সারিয়েছি। তখন সেই সর্দার অবাক হয়ে গেল, বললো কি যে এই জিনিসটার দাম তো এত কম নয়। আমি যতদূর জানি যে এই সব রত্ন সাধারণত পৃথিবীতে খুব একটা পাওয়া যায় না, আর মানুষেরাও এসব খুব বেশি ব্যবহার করে। এই ধরনের রত্নর দাম অনেক টাকা হওয়ার কথা, তো এত কম তো হওয়ার কথা না যদি তুমি যেরকম মূল্যবান বলছো। আলামিনের এই কথা শোনার পর আলামিন বলল কি যে আমাকে তো এই কয় টাকাই দিল, আমি তো জানি না জিনিসটার দাম কত, তাই না? তখন সেই সর্দার বলল কি যে আচ্ছা আমি ঠিক আছে দেখছি এটা কি করা যায়, তবে যে কিনেছে তোমাকে ঠকিয়েছে, বুঝতে পেরেছো? তারপর আলামিন বলল কি যে এবার শুনুন, আপনি সেদিন কেন বেঁচে গিয়েছিলেন এবং কেনই বা আমি আপনাকে নিরাপদে পৌঁছে দিয়ে আসতে পেরেছিলাম। তখন সর্দার বলল, কেন? আমি আসলে জানি না, তুমি হয়তো কোনো স্পেশাল মানুষ যে কিনা যার কাছে কিনা ওরা আসতে পারছিল না। তখন আলামিন বলল কি যে আপনি কেন পারছিলেন না ওরা আসতে, আমি আপনাকে বলি। আলামিন তখন বলতে লাগলো, আসলে আমি রাত বেরাতে বিভিন্ন জায়গা দিয়ে ভ্যান চালিয়ে বেড়াই, তো যার কারণে আমার দাদি একজন ফকিরের কাছ থেকে আমাকে একটা তাবিজ এনে দিয়েছিলেন। বলেছিলেন তুই রাত বেরাত এদিক ওদিকে ঘোরাফেরা করিস, তুই সবসময় তোর গলায় এবং তোর ভ্যানে এই তাবিজটা বেঁধে রাখবি, এতে করে কোনো খারাপ জিনিস তোর আশেপাশে আসতে পারবে না, বুঝছিস? আমার দাদি যার কাছ থেকে এনেছিল তিনি অনেক বড় পীর এবং একজন কামেল ফকির ছিলেন। উনি এসব বিষয়ে খুব ভালো জানতেন। সাধারণত ভূত প্রেত জিন বা এসবের আচর থেকে বেঁচে থাকার জন্য কি কি করতে হয় তা উনি খুব ভালোভাবে জানতেন। আমার দাদি ওনার কাছ থেকে ওই জিনিসটা আমাকে এনে দেয়, এবং পরবর্তীতে এই কয়েক মাস হলে উনি মারা গিয়েছে। তবে এই জিনিসগুলো আমি কখনোই হাতছাড়া করি না, এটা আমার হাতে সবসময় বাধা থাকে। তবে একটা বিষয় হচ্ছে, আপনাদের কিছু হলো না কিসের জন্য? আপনারা এই জিনিসটা দেখে কোনোভাবেই কোনো প্রকার আপনাদের উপর কোনো আসার হলো না কিসের জন্য? তখন আলামিনের এই কথা শুনে ওই সর্দার বলল, হয়তো আমরা নেক এবং ভালো জিন, আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হই না, যার কারণে হয়তো এটার কোনো খারাপ প্রভাব আমাদের উপর পড়েনি।
আলামিন তখন বলল, হ্যাঁ এটা হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তবে আপনারা যে নেক এবং ফরেজগার সেটা আপনাদের দেখলেই বোঝা যায়, যার কারণে হয়তো এই তাবিজটার খারাপ প্রভাব আপনাদের উপর পড়েনি, ওই জিনগুলোর উপর পড়েছিল। তারপর ইনসার বাবা বলল কি যে এই কারণেই আমি এতটা ভয় থেকে মুক্ত আছি। আলামিন তখন বলল, কিসের ভয়? ইনসার বাবা তখন জানালো, আমি তো মনে মনে ভেবেছিলাম ওই জিনেরা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু ওই জিনেরা তোমাকে কিছু কেন করতে পারেনি এবার আমি বুঝতে পেরেছি। তোমার যাতে কোনো ক্ষতি না করতে পারে এই কারণে তোমার সঙ্গে এবং তোমার আশেপাশে সবসময় আমি 4-5 জন জিন দিয়ে রাখতাম, যাতে করে তোমার কোনো ক্ষতি না করতে পারে, এবং এই কারণে হয়তো তোমার কোনো ক্ষতি ওরা এখনো করতে পারেনি। আলামিন তখন বলল, হ্যাঁ আমার দাদির হাতেও এরকম একটা তাবিজ আছে, যার কারণে হয়তো আমার দাদিকেও ওরা কোনো ক্ষতি করতে পারেনি। ইনসা এই কথা শুনে আলামিনকে বলল, সত্যি আলামিন, আমি তোমাকে বলেছিলাম না তুমি খুবই সৎ এবং ভালো একজন মানুষ, এজন্যই তোমাকে আমার এত বেশি ভালো লাগে। তখন ইনসা তার বাবাকে বলল কি যে, বাবা আমি আলামিনের সঙ্গেই কাছেই সামনে থেকেই তোমাকে একটা কথা বলতে চাই। তখন ইনসার বাবাকে বলল কি যে, কি কথা বলতে চাস মা, বল। তখন ইনসা জানালো, আমি আলামিনকে মনে মনে পছন্দ করে ফেলেছি। তুমি যদি কিছু মনে না করো তাহলে ওকে আমি আমার নিজের করে রাখতে চাই, আমি ওকে বিয়ে করতে চাই। এই কথা শোনার পর প্রথমে সর্দারের মুখ খানিকটা গম্ভীর হয়ে গেল। আলামিন সত্যিই অনেক ভয় পেয়েছে, কারণ ইনসা যে এরকম ভাবে সত্য কথা বলে দিবে এটা কোনোভাবেই আলামিন টের পায়নি বা বুঝতেই পারেনি। খানিকক্ষণ বাদে সর্দার বললেন যে, শুধুমাত্র তোর একার সম্মতি থাকলে তো হবে না, ওর কাছেও শুনতে হবে। তো আলামিন তুমি কি বলছো, তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছো? আলামিন ভয়ে ভয়ে চুপ করে আছে। আলামিন বলতে লাগলো, আমি আসলে বুঝতে পারছি না আসলে। তখন সর্দার বলল কি যে, আমি এই বিয়েতে রাজি আছি, সমস্যা নেই, তুমি যদি রাজি থাকো তাহলে আমাদেরকে জানাতে পারো। আমিও মনে মনে এটাই ভাবছিলাম যে তোমার মতো একজন সৎ এবং নেক মানুষ যদি পেতাম তাহলে আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিয়ে দিতাম। যদিও তুমি একজন মানুষ এবং আমরা জিন, তবুও তোমাকে আমাদের সঙ্গে রাখতে আমার কোনো নিষেধ নেই। আমি বরঞ্চ খুবই আনন্দিত বোধ করবো যে তোমার মতো একজন সৎ এবং নেক মানুষ যদি আমার মেয়ের জামাই হয় এবং আমার সঙ্গে এখানে থাকে, আমি খুবই খুশি হব। আলামিন তখন বলল কি যে, আপনি যেহেতু অনুমতি দিয়েছেন তাহলে আমি রাজি আছি। তবে আমি ইনসাকে মনে মনে পছন্দ করতাম প্রথম দিন থেকেই। আমি হয়তো ভেবেছিলাম যে আপনি হয়তো এটার ঘোর বিরোধিতা করবেন, তবে আপনি যে আমাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে আমি খুশি হয়েছি এবং আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এই কথা বলার পর ইনসা তার বাবাকে জড়িয়ে ধরল এবং ইনসা তার বাবাকে ছেড়ে দিয়ে আলামিনকে জড়িয়ে ধরল। তখন সর্দার বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেতরের দিকে যাচ্ছি, তোরা তাহলে যা গল্প কর গিয়ে, ঠিক আছে? আর আমি কালকে এটা সবাইকে জানিয়ে দিব, আর খুব শীঘ্রই তোদের বিয়ে দেবো আমি, ঠিক আছে? এটা বলার পর আলামিন এবং ইনসা দুজনেই খুশি হয়ে গেল। আলামিন ইনসাকে নিয়ে সঙ্গে সঙ্গে তার নিজের রুমে চলে গেল। তারপর তাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আলামিন যেন নিজের মনকে ধরে রাখতে পারছে না, এত পরিমাণ খুশি হয়েছে সে। তার জীবনের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে এটাই। আলামিন তখন বলতে লাগলো, এখন এসব নয়, আর কিছুদিন পর তো বিয়ে হচ্ছেই, তারপর না হয় সবকিছু করা যাবে। ইনসা তখন বলল কি যে, আরে এতদিন আমি ওয়েট করতে পারবো না, আমি অনেক ওয়েট করেছি, এখন তোমাকে আমার নিজের কাছে পেয়েছি আর বাবাও রাজি হয়ে গিয়েছে। আমি হয়তো ভেবেছিলাম বাবা রাজি হবে না, তবে তিনি যে আগে থেকেই তোমার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছেন সেটাই বা কম কি, আমি তো এটা ভেবেছিলাম না। তারপর ইনসা বলল কি যে, আচ্ছা তুমি ওই জিনিসটা কার কাছে বিক্রি করেছিলে? আলামিন তখন বলল কি যে, আমার এক পরিচিত ভাইয়ের কাছে শহরে। ইনসা তখন বলল, চলো সেই লোকটাকে মজা দেখিয়ে আসি, উনি এত বড় সাহস যে তোমাকে ঠকিয়েছে। আলামিন তখন বলল, আমি একটু বাড়িতে যাব, আমার দাদিকে দেখি না 3-4 দিন হয়ে গিয়েছে, দাদিকে দেখতে খুব বেশি ইচ্ছে করছে। তারপর ইনসা এবং আলামিন তাদের বাড়িতে গেল। যাওয়ার পরে আলামিন তার দাদিকে জড়িয়ে ধরল, বলল কি যে, দাদি তোমাকে দেখি না কতদিন হলো। আলামিনের দাদি তখন বলল কি যে, কি বলিস, একটু আগেই খাওয়া দাওয়া শেষ করি না তুই ভ্যান নিয়ে বের হলি, কি যে অদ্ভুত অদ্ভুত সব কথা বলিস। আলামিন তখন বলল কি যে, না না এমনিই বললাম, কি রান্না করেছো, ক্ষুধা লেগেছে খাবো, আর এই যে তোমার সঙ্গে তোমার নাতনি বউ নিয়ে এসেছি। ইনসা তখন অদৃশ্য অবস্থা ছিল। আলামিনের দাদি বলল কি যে, কই কোথায়? তারপর আলামিন ইনসাকে বলল, কি হলো, আসো। ইনসা তখন হঠাৎ করে দৃশ্যমান হলো।
দৃশ্যমান হওয়ার পরে আলামিনের দাদি দেখে হকচকিয়ে গেল এবং বলল কি যে এটা কি এটা কোনো ভূতটুত নাকি? আলামিন তখন বলল, না দাদি, ভূতটুত না। এই যে আমার এত পরিবর্তন দেখছো, আমার নিজের দিকে তাকাও, আমি কি সেই আগের মতো আছি? আলামিনের দাদি দেখে বলল, হ্যাঁ সত্যি তো, তোর গায়ে এত দামি দামি জামা কাপড়, আর তোকে তো দেখে চেনাই যাচ্ছে না। আমি তো চিনতেই পারিনি, আর তুই তো কয়েকদিন ধরেই এই জামা কাপড় পরছিস। আমি আসলে বুঝতে পারলাম না, তোকে জিজ্ঞেস করেছি, আর এই মেয়েকে? আলামিন তখন বলল, এই মেয়ের কারণেই আমার জীবন বদলে গিয়েছে। তুমি আগে ওয়াদা করো আমার কাছে যে তুমি কোনো কিছু বলবে না আমাকে, বা আমি যা বলবো তাই করবে। আলামিনের দাদি বলল, আচ্ছা ঠিক আছে, আগে বল। আলামিন তখন বলল, এর নাম হচ্ছে ইনসা। এ হচ্ছে একটা জিন জাতি, যেটাকে তোমরা পরী বলে থাকো। এটা বলার সঙ্গে সঙ্গে আলামিনকে তার দাদি শক্ত করে জড়িয়ে ধরে বলল কি যে তাড়াতাড়ি ঘরের মধ্যে চল, ও তোকে নিয়ে যাবে, তোকে নিয়ে যেতে এসেছে। আলামিনের দাদি ভীষণ ভয় পেয়ে গেল, কারণ এমন গল্প সে অনেক শুনেছে জীবনে। ইনসা তখন বলল কি যে, দাদি আপনি ভয় পাবেন না, আপনার নাতনিকে আমি নিয়ে যাব না, তবে হ্যাঁ আপনার কাছে একটা অনুমতি নেওয়ার জন্য আমি এসেছি, তাছাড়া আর কিছু নয়। তখন আলামিনের দাদি বলল কি যে, না না, তুই এখান থেকে যা, তুই ওকে নিয়ে যাবি। তখন আলামিন তার সমস্ত ঘটনা খুলে বলল যে এই ঘটনা। খানিকক্ষণ বাদে আলামিনের দাদি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল কি যে, সত্যি কিছু হবে না তো? তুই বলছিস? আলামিন বলল কি যে, হ্যাঁ সত্যি কিছু হবে না। এই যে আমার এত কিছু পরিবর্তন, কিসের জন্য? ওদের জন্যই তো। আর আমি এখানে সবসময় তো আছি তোমার সঙ্গে, তাই না? ওরা তো আমাকে নিয়ে যায়নি। এই কথা বলার পর আলামিন যে এতদিন ওইখানে ছিল, আর আলামিনের দাদি এতদিন একটা জিনের সঙ্গে ছিল, সেটা ভেবেই আলামিনের দাদির ভয়ে গা শিউরে উঠল। বলল কি যে, তাহলে এতদিন আমি এখানে একটা জিনের সঙ্গে ছিলাম? কি ভয়ঙ্কর ব্যাপার! আর আমি একটা জিনকে রান্নাবান্না করে খাইয়েছি, এই জন্যই ওই ব্যাটা এত বেশি নখরা করতো। আমি তো জানতাম আমার নাতি এত বেশি নখরা করে না, কিন্তু ওই ছেলেটা, জিন ছেলেটা এত বেশি নখরা করতো। কোনো কিছু দিলে খেত না, আর সবসময় বাইরে বাইরে থাকতো। আর রাতের বেলা তো একদিনও কেউ ঘরে দেখিনি। আমি রাতের বেলা উঠতে দেখতাম ও ঘরে নেই, বাইরে গিয়ে বসে আছে। এই জন্যই তাহলে। আলামিন তখন হাসতে লাগলো, বলল কি যে, দাদি তাহলে তুমি এতদিন একটা জিনের সঙ্গে ছিলা? এটা বলে জোরে জোরে করে হাসতে লাগলো। আলামিনের দাদি বলল কি যে, বেটা ছেলে, আমি ভয়ে মরতেছি আর তুই এসব বলতেছিস, তাই না? তখন ইনসা বলল, দাদি আমি আপনার কাছে কিছু জিনিস চেতে চাই, একটা জিনিসই, বলেন আপনি আমাকে দেবেন? আলামিনের দাদি তখন বলল, কি জিনিস? তখন ইনসা বলল কি যে, আমি আপনার নাতিকে অনেক বেশি পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, আমার করে নিতে চাই। এই কথা বলার পর আলামিনের দাদি বলল, এই তাহলে তোর আসল রূপ বের হয়ে গেছে, তুই আমার নাতিকে এখান থেকে নিয়ে যেতে চাস, তাই না? আলামিনের দাদি এই কথা শুনে ইনসা বলল কি যে, আরে বুড়ো দাদি, এখনো প্রেমের ভাষা বোঝো না, তাই না? আমি তোমার নাতিকে পছন্দ করি, ভালোবাসি, আর তোমার নাতি আমাকে পছন্দ করে। আর তোমার কি মনে হয় যে আমি ওকে বিয়ে করলে তোমাকে এখানে রেখে যাব? তোমাকে সাথে করে আমাদের এখানে নিয়ে যাব, আর তুমি যদি বলো এখানে থাকতে, আমি তোমাদের সঙ্গে থাকবো, ঠিক আছে? তারপর আলামিনের দাদি বলল কি যে, এত ভালো জিন আমি আমার জীবনে দেখিনি। আগে জিনের কথা অনেক শুনেছি, জিনের উপস্থিতিও দেখেছি। অনেকে আমার নিজের পরিবারের মধ্যেই তো একজনকে ধরে নিয়ে গিয়েছিল জিন, সেই দুঃখেই তো আমি বাঁচি না। তবে তোদের মতো ভালো জিন আগে আমি কখনো দেখিনি, আসলেই তোরা ভালো। তারপর দাদি ওদের দুজনকে খাবার দিলেন এবং ওরা তখন খাবার খাচ্ছিল। এর মাঝখানে আমি আলামিনের সঙ্গে দেখা করতে চাই। আলামিন তখন বলে কি যে, কিরে বন্ধু, কই থাকিস? তোরকে দেখাই যায় না। আলামিনের বাড়িতে অনেকদিন যাওয়া হতো না। আমি তখন ঢাকায় একটা জায়গায় চাকরি করতাম। ফিরেই আমার ছোটবেলার প্রাণের বন্ধু আলামিনের সঙ্গে আমি দেখা করতে চাই। দেখা করতে যাওয়ার পর আলামিন আমাকে ইনসার কথা বলে, এবং ইনসা যে তখনও ওইখানেই ছিল আমি জানতাম না। ইনসা আমার সামনে দৃশ্যমান যখন হয়, আমি দেখে আসলে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম। আলামিন তখন শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে সমস্ত ঘটনা আমাকে বলতে থাকে এবং বলে কি যে, এই ঘটনা খবরদার কাউকে কিন্তু বলবি না। আমি বললাম কি যে, এই ঘটনা কাউকেই বলবো না, গ্রামের কেউ এই বিষয়ে জানতে পারবে না। আলামিন আমাকে এই ঘটনাটা বলার পরে বলেছিল, তোকে এটা বললাম এই কারণেই, কারণ তুই হচ্ছিস আমার সব থেকে কাছের বন্ধু, এবং তুই আমাকে যে কত ধরনের সাহায্য করেছিস, যার কারণে আমি তোকে খুব বিশ্বাস করি, এবং এই জন্যই তোকে বললাম, বুঝছিস? গ্রামের কেউ যেন না জানে। আলামিন আমাকে এই কথা বলার পর আমি বললাম কি যে, আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি কাউকে বলবো না। আর ঢাকায় গিয়ে তার চাকরি করা হচ্ছে না, তোকে তো বলেছিলাম একটা চাকরি বাকরি করতে, এখন তো তুই বড় লোকের জামাই হয়ে গেলি, জিনের জামাই। তখন আলামিনের বাসা থেকে ওদিনকে আমি চলে আসি। এর পরের ঘটনা আলামিন আমাকে পরবর্তীতে একদিন এসে বলেছে।
পরে আলামিন এবং তার সেই বউ মানে প্রেমিকা পরবর্তীতে বউ হয়েছে। এর পরবর্তীতে আলামিন এবং আমার সেই ভাবি ইনসা ওকে নিয়ে সেই শেকরার দোকানে যায়। শেকরার দোকানে গিয়ে আলামিন জিজ্ঞেস করতে থাকে, আমার জিনিসটা কত টাকায় বিক্রি করেছিস শয়তান তাই বল। আলামিন কিরকম কঠিন ভাষায় তাকে গালাগালি করতে বলে, কিন্তু আলামিন তো এসব জীবনে করেনি, আর বললে কি বা বলবে, কিন্তু পরীটা তাকে জোর করে বলার জন্য বাধ্য করে। এরপর তার কলার ধরতে বলে। আলামিন খুব ভয়ে ভয়ে তার কলার ধরে। তখন সেই লোকটা বলে কি যে তোকে দিব না, তুই কি করবি। তখন ইনসা তাকে নানানভাবে ভয় দেখাতে শুরু করে এবং তাকে সমানে থাপড়াতে থাকে। ইনসা তো তখন অদৃশ্য হয়েছিল এবং বলে যে তুই যদি আমাকে না দিস তাহলে তোর রাতের ঘুম হারাম করে দিব। এরপর ইনসা এবং আলামিন এখান থেকে চলে আসে। তারপর ইনসা এবং তার জিনের দল ওই লোকটাকে সারা রাত ঘুমাতে দেয়নি এবং পরের দিন সকালবেলা যখন আলামিন তার নিজের বাড়িতে ছিল, ইনসাও সেখানে ছিল, সেই লোকটা ছুটতে ছুটতে আসে এবং বলে কি যে ভাই আপনি এই টাকাগুলো রাখুন, আপনার সেই জিনিসটা আমি 10 লাখ টাকায় বিক্রি করেছিলাম, আপনাকে শুধুমাত্র 50,000 টাকা দিয়েছি, আর বাকি 9.5 লাখ টাকা আমি খেয়ে ফেলেছি। তবে বেশ কিছু দালালকে খাওয়াতে হয়েছে, যার কারণে আরও 1.5 লাখ টাকা আমি আপনাকে দিতে পারছি না, আর আমি কিছু টাকা খরচ করে ফেলেছি, এখানে 6 লাখ টাকা আছে, এটা রেখে আমাকে উদ্ধার করেন। কারণ হচ্ছে জিনেরা ওকে এমনভাবে ভয় দেখিয়েছে যে টাকা দিতে বাধ্য হয়েছে। আলামিন তখন বলল, আমি টাকা দিয়ে কি করব, এটা আমার প্রয়োজন নেই, আমার সঙ্গে তো তুমিই আছো তাই না। এটা বলার পর ইনসা আলামিনকে জড়িয়ে ধরলো, বলল কি যে আমি তোমাকে পেয়ে সত্যিই খুব খুশি, আর এই টাকাগুলো তোমাদের কাছেই রাখো, প্রয়োজনে কাজে লাগবে, এখানেই থাকুক। আলামিন তখন বলল কি যে না, এই টাকাগুলো আমি নিতে পারবো না, তবে একজন বাটপারের কাছ থেকে যে টাকাগুলো উদ্ধার করতে পেরেছি সেটাই অনেক, আর এই টাকাগুলো আমি একটা মাদ্রাসা এবং এতিমখানায় দান করে দিব। এমন করলে কেমন হয়। ইনসা তখন বলল, এই জন্যই আমি তোমাকে এত বেশি ভালোবাসি, তুমি একদমই লোভ করো না, অন্য কেউ হলে হয়তো এই টাকা নিয়ে লোভ করতো, না হোক কত কিছু করতো, এই জন্য তোমাকে আমার এত বেশি ভালো লাগে। তারপর আলামিন এবং ইনসা দুজনে গিয়ে একটা এতিমখানা এবং মাদ্রাসায় সেই সমস্ত টাকাগুলো তখন দান করে দিয়ে আসে। তারা অনেক বেশি দোয়া করে তাদের দুজনের জন্য এবং ইনসা এবং আলামিন বলে কি যে আমরা খুব দ্রুতই বিয়ে করব। আলামিনের এমন সৎ কাজে সেই সর্দারও বেশ খুশি হয়। এর পরের সপ্তাহে ইনসা এবং আলামিনের বিয়ের তারিখ ঠিক করা হয়। আমাকে বেটারা ঢাকা থেকে তুলে নিয়ে গিয়েছিল। আমি তো তখন ঢাকায় একটা জায়গায় চাকরি করি এবং সেখানেই থাকি। আলামিন হঠাৎ করে আমার ওইখানে হাজির। আমি বললাম, কি রে তুই এখানে কিভাবে আসলি, ঢাকা আসছিস কখন? আলামিন তখন বলল, আরে আমার কি এখন আর এরকম বাসে যাতায়াত করা লাগে, তোর ভাবির সঙ্গে এসেছি, তোর ভাবি বাইরে দাঁড়িয়ে আছে, তোকে নিয়ে যেতে বলল। আলামিন তখন এই কথা বলার পর আমি বললাম, কি বলিস, তোদের এমন কিছু লাগে না, বেটা তোর জীবন সেট হয়ে গেল রে, তোর কোনো শালি টালি বা ভাবির কোনো দূরসম্পর্কের বন্টন থাকলে আমাকে বলিস, আমি বিয়ে করব। আলামিন তখন আমাকে বলল কি যে তোর বউ তোকে একদম প্যাদানি দিবে, তুই বিয়ে করার পরেও এসব চিন্তা করিস তাই না আমার তো। তারপর আমি বললাম কি যে আরে থাক থাক, এমনি ফাজলামি করে বললাম, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমার কোনো পরিটরি চাই না। আলামিন তখন বলল, আমিও তোর ভাবিকে অনেক ভালোবাসি, তবে সত্যিই আমার জীবনটা এরকমভাবে বদলে যাবে আমি কখনো কল্পনা করিনি। এরপর আলামিন আমাকে সেখান থেকে নিয়ে যায় একদম সেই পরীর দেশে। আমি তো সেখানে গিয়ে সত্যিই পুরো অবাক, কারণ এরকম জায়গা আমি কোনোদিন দেখিনি, আর আমি যে জীবনে এরকম কোনো কিছু দেখতে পাবো আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। ওই দিন ধুমধাম করে আলামিন এবং সেই পরীটার বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে এত এত পরী এসেছিল যে সত্যিই আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি যদি প্রেম করে বিয়ে না করতাম তাহলে যে কোনো একটা পরীকে পটিয়ে আমিও সেখানকার জামাই হয়ে যেতাম। তবে পরী পটানো হয়তো এত সহজ নয়। আমি কয়েকটা পরীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে সেইভাবে কথাও বলতে চায় না মানুষের সঙ্গে। আর আর তারা যখন বুঝতে পেরেছে যে আমি যখন মানুষ, তখন আমার কাছ থেকে দূরে দূরেই সরে বেরিয়েছে। আর চারিদিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর পরবর্তীতে ইনসা এবং আলামিনের বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের দুজনকে বাসর ঘরে ঢোকানো হয়। তারা ঘরে ঢুকে কি করেছে সেসব বিষয় জানি না, তবে এর আগের সমস্ত কিছু আলামিন আমাকে বলেছে, কিন্তু বাসর ঘরে কি হয়েছে এইসব কোনো কিছু আমাকে বলেনি, যার কারণে আমি আপনাদেরকে বলতে পারছি না। তবে কি হয়েছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আলামিন এর পরবর্তীতে তার জীবনটা ওইখানে হয়তো সুখে শান্তিতে কাটিয়ে দিবে, আমার সেটাই বিশ্বাস। আমি সেখানে 3 দিন ছিলাম। 3 দিনে আমি এত পরিমাণ ভালো ভালো সুন্দর জায়গা দেখেছি, এত পরিমাণ সুন্দর সুন্দর খাবার খেয়েছি যা বাপের জন্ম হয়তো কোনোদিন চোখে দেখিনি। আসলেই ভালো জিনেরা ভালো জায়গায় থাকে, ভালো খায় এবং ভালো পরিবেশে বড় হয়ে ওঠে। চারিপাশেই সমস্ত জিনিস দেখে আমি এত বেশি বিমোহিত হয়ে গিয়েছিলাম যে আমার খুবই ভালো লাগে।
এর পরবর্তীতে অবশ্যই সেখান থেকে চলে এসেছিলাম, আর আলামিনের দাদিকে ওইখান থেকে নিয়ে গিয়েছিল। আলামিনরা যে বাড়িতে থাকতো সেই বাড়িটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। মাঝে মধ্যে হয়তো আসে, তবে আসলে আমার সঙ্গে খুব একটা দেখা হয় না। আর মাঝে মধ্যে আলামিন এবং আলামিনের বউ আমার সঙ্গে দেখা করতে আসে। গত বছর ওরা আমার বাসায় এসেছিল এক দাওয়াতে। আমি তো চাইলে ওদের সঙ্গে দাওয়াত করতে পারি না, তবে মাঝে মধ্যে যখন ওরা দেখা করতে আসে তখনই আমি ওদেরকে দাওয়াত দিয়েছিলাম আর কি। বিয়ের পরে 2বার দেখা করতে এসেছে। ওদের বিয়ে হয়েছে প্রায় 12 বছরের মতো হবে। এই 12 বছর আলামিন এইখানে থাকে না, তার দাদিকে নিয়ে ওইখানে চলে গিয়েছে। অবশ্য দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, আলামিনের দাদি ওইখানে যাওয়ার পর কয়েক বছর থাকার পর আসলে মারা যায়, এবং তারপরে আলামিন তো একা হয়ে পড়েছিল। কিন্তু তার স্ত্রী তাকে কোনোভাবেই বুঝতে দেয়নি যে সে একা। এখনো আলামিন সেখানেই থাকে, আর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। মাঝে মধ্যে দেখা হয়, ওই যে এই 12 বছরে 2বার দেখা হয়েছে। ও আসে মাঝে মধ্যে দেখা করার জন্য। আসলে আলামিনের জীবন যেরকম ভাবে বদলে যাবে, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে এবং খুবই কষ্ট করে বড় হয়েছে। সত্যি আলামিন একজন ভাগ্যবান ছেলে ছিল, এবং তার জীবন সেখানে যাওয়ার পর বদলে যায়। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই গল্পের প্রথম 2টি পার্ট এখন পর্যন্ত যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে ঢুকে, এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।